আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো চলে আসলাম আপনাদের মাঝে কিছু কথা বলার জন্য। এই টপিক নিয়ে আসলে এই নিয়ে 3টা ভিডিও বানানো হয়ে গেল। এই টপিক নিয়ে আর কথা বলবো না। আজ এই শেষ ভিডিও। এই টপিক নিয়ে, একই টপিক নিয়ে বারবার কথা বললে আপনারা হয়তো বিরক্ত হতে পারেন। তো যাই হোক, এই টপিক নিয়ে শেষ কথা। তো আমি আমার গতকালের ভিডিওতে শেয়ার করছিলাম যে আমার হচ্ছে জিনিস যেহেতু বেশি, ট্রানজিট বিমানে আমাকে টিকিট কেটে দিলে আমি ওখানে বেশি জিনিস নিতে পারবো, আর ডাইরেক্ট গেলে আমি ওখানে কম জিনিস নিতে পারবো। তো আমার জিনিস বেশি, এটা বিবেচনা করে আবার আমি যাতে একটু লং টাইমের জার্নি ব্লগিং করতে পারি, সেই সব কিছু ভেবে আমি ট্রানজিট বিমান চয়েস করছিলাম। পরে রাতের বেলা টিকিট কাটতে গেছে, যাওয়ার পর আমার ম্যাডাম আমাকে আবার এসে জিজ্ঞাসা করছে যে আমি কি ট্রানজিট বিমানে যাব না ডাইরেক্ট বিমানে যাব। পরে আমিও বলছি যে ট্রানজিটে যাব, সমস্যা নাই। পরে ম্যাডামে গিয়া আমার কফিলকে বলছে, আমার কফিল আমাকে ট্রানজিট বিমানে দিবে না। কেন দিবে না? কারণ আমি একটা মেয়ে মানুষ। ট্রানজিট বিমানে আমি এখান থেকে অন্য দেশে গিয়ে নামবো, ওইখানে হয়তো বা অনেক সময় দেখা যাচ্ছে সারা রাতও ট্রানজিট হয়, আবার 2-3 ঘন্টাও হয়, আবার 4-5 ঘন্টাও ট্রানজিট হয়, ওখানে গিয়ে অপেক্ষা করতে হয়। তো এই জন্য যেহেতু আমি আমার ম্যাডামদের বাসার থেকে আমি যাচ্ছি, তাহলে আমার যদি কোথাও গিয়ে কোনো সমস্যা হয় তাহলে এর দায়ভার কিন্তু ওনাদের উপরে এসে পড়বে, তাই না? তো এই জন্য আমার কফিলে চায় না যে আমি ট্রানজিট বিমানে যাই, আর ট্রানজিট বিমানে আমি যেহেতু একটা মেয়ে মানুষ, ট্রানজিট বিমানে সে আমাকে দিবে না, ঠিক আছে? কিন্তু আমি যখন এখানে প্রথম আসছিলাম, ট্রানজিট বিমানে আমি আসছিলাম। তো যাই হোক, আমি এই বাসাটাতে কাজ করি, আমি কতটা সেফটিভাবে এখানে আছি সেটা আপনারা কম বেশি জানেন। তো এই দেশ, আরব দেশগুলোতে কি মেয়ে মানুষকে, মহিলা মানুষকে বেশি প্রাধান্য দেওয়া হয়। আমি যে বাসায় কাজ করি তারা ওইটা কিন্তু ভাবে না, আমি যে অন্য দেশের মানুষ, তাদের দায়িত্ব তারা ঠিকই পালন করে, ঠিক আছে? তো যাই হোক, আমার কফিলে ট্রানজিট বিমান আমাকে দিবে না। পরে আমার ম্যাডামের সাথে উনি দেখেন, আমি এই বাসায় এতদিন ধরে আমি কাজ করতেছি, কিন্তু আমার কফিলের নাম্বার আমার কাছে নাই, শুধু আমার ম্যাডামের সাথে আমার হোয়াটসঅ্যাপ অ্যাড আছে। পরে লাস্টে আমার ম্যাডামের সাথে আমার কফিলে কথা বলতেছিল, পরে আমার ম্যাডাম বলছে যে সরাসরি আমার সাথে কথা বলার জন্য। পরে আমার মালিক কফিল বলতেছে যে ওর নাম্বার তো আমার কাছে নাই। পরে ম্যাডামে ওনাকে আমার নাম্বার দিয়ে দিছে, পরে উনি হোয়াটসঅ্যাপ অ্যাড করছে, করার পরে আমাকে মেসেজ দিছে। পরে আমার কাছে সব কিছু জানতে চাইলো, বললো। পরে আমি বললাম যে আপনি ট্রানজিট বিমানে দেন, সমস্যা নাই। পরে বলতেছে যে না, মাফি মাফি, মানে আরবিতে বলতেছে যে না, ট্রানজিট বিমানে দেওয়া যাবে না, আমি দিব না ট্রানজিট বিমানে। কারণ তুই একটা মেয়ে মানুষ, তোরে ট্রানজিট বিমানে দিমু, ওইখানে গিয়া তুই কোথায় না কোথায় নামবি, ওইখানে এয়ারপোর্ট ভরা মানুষ, পুরুষ মানুষ থাকে, কোন বিপদে পড়বি ঠিক নাই, ট্রানজিট বিমানে আমি দিব না। তুই 30 কেজি জিনিস নিতে পারবি, আর হাতে 7 কেজি, টোটাল 37 কেজি জিনিস নিতে পারবি, এইভাবে আমি টিকিট কাটবো। পরে আমি বলছি এইভাবে। যাই হোক, অনেকক্ষণ আমাকে ভয়েস দিছে আমার কফিল, আমিও ভয়েস দিছি। পর লাস্টে আমি বলছি কি যে ঠিক আছে, আপনার যেভাবে খুশি আপনি সেভাবে টিকিট কাটেন, আমাকে আর কিছু জিজ্ঞাসা করার দরকার নেই। তো এই কথা শুনে আমার কফিলে মনে করছে যে আমি রাগ করে বলতেছি। পরে আমাকে আবার মেসেজ দিছে, বলছে আচ্ছা ঠিক আছে, তুই রাগ করিস না, আমি দেখি কি করা যায়। তো যাই হোক, টিকিটের অফিসে হচ্ছে আমার কফিলের বোনের ছেলে, উনি চাকরি করে টিকিটের অফিসে। তো ওনার মাধ্যমে আমার কফিল ফোন দিয়ে টিকিট কাটতেছে, ঠিক আছে? আমার পাসপোর্টের ছবি তুলে পাঠিয়ে দিছি, তারপরে মোবাইলে ফোন করে তার সাথে কথা বলে টিকিট কাটতেছে। সে নিজে কাউন্টারে যায় নাই, বুঝছেন? টিকিটের অফিসে সে নিজে যায় নাই, কারণ তার বড় বোনের ছেলে ওই টিকিট অফিসে চাকরি করে, ওই তার মাধ্যমে টিকিট কাটতেছে।
এখন সে একটু মানে কিপটামি করতেছিল, যেমন ধরেন বিমানের কিন্তু অনেক রুলস আছে। আপনি চাইলে ওখানে 10 কেজি জিনিসও নিতে পারবেন, 20 কেজিও নিতে পারবেন, 30 কেজিও নিতে পারবেন, আবার 50 কেজিও, 40 কেজি, 60, 70, 80 কেজিও এরকমও নিতে পারবেন। তো আপনার জিনিসের ওজন বুঝে টিকিটের মানে দাম মানে নিবে তারা, ঠিক আছে। এখন সে যদি 30 কেজি জিনিস দিয়ে আমাকে টিকিট কেটে দেয়, সেখানে টিকিটের দাম একটু কম পড়বে। আর 40 কেজি দিয়া যদি টিকিট কাটা দেয় তাহলে একটু দাম বেশি পড়বে। এখন সে চাচ্ছিল যে একটু মানে আমরাও এটা চাই যে যেখানে কম দামে জিনিস সেখানে আমরা যাই। তো সে ওইটাই চাচ্ছিল যে কমের মধ্যে যাতে আমাকে টিকিট কেটে দেয়, কিন্তু আমার জিনিস বেশি হতে হবে না। পরে আমার কপিলে বলতেছে যে ঠিক আছে, তুই 10-15 কেজি জিনিস আলাদা কার্টন কর, এর আগে যেভাবে বাংলাদেশে আমি জিনিস পাঠাইছি কুরিয়ারে সেভাবে আমাকে পাঠাই দিবে। পরে আমি বলছি যে না, আমি ওইভাবে পাঠাবো না, কারণ এর আগে আমি এতগুলো টাকা দিয়ে জিনিস পাঠাইছি, আবারও আমি টাকা দিয়ে পাঠাবো, আমার দরকার নেই। আমি যদি বিমানে নিতে পারি নিমো, না পারলে এগুলো এখানে রেখে যাবো, আমি নেওয়ার দরকার নেই। পরে কয় কি সমস্যা নাই, আমি কুরিয়ারে তুই এভাবে পাঠাইলে 10-15 কেজির মানে দাম যত আসে আমি তোরে দিয়া দিমু, আমি আমার টাকা দিয়ে আমি পাঠাই দিমু। পরে আমি কই কি না, আমি ওইভাবে পাঠাবো না। আপনি যদি এখানে আমার টাকা দিয়ে পাঠাই দিতে পারেন, তাহলে ওইখানে বিমানের ওইখানে কিছু টাকা বেশি দিয়ে টিকিট কাটলে সমস্যা কি? পরে লাস্টে এরকম মনে করেন আধা ঘন্টা আমি তার লগে খালি ভয়েসে মেসেজ করছি, সেও আমাকে ভয়েস দিছে। যাই হোক, কপিলের সাথে এরকম আধা ঘন্টা কথা বইলা পরে লাস্টে যখন আমি বলছি রাগ কইরা যে আপনি যা খুশি করেন, আমাকে এগুলা জিজ্ঞাসা করেন না, তখন সে বুঝতে পারছে যে আমি রাগ করছি। পরে বলতেছে আচ্ছা ঠিক আছে, আমি দেখতেছি কি করা যায়। পরে ওনার ওই যে বোনের ছেলেকে ফোন দিছে, ফোন দিয়ে বলছে যে 30 কেজি না, তুই 40 কেজি জিনিস লেখ। আর হ্যান্ডব্যাগ তো মনে করেন যে ফ্রি, হ্যান্ডব্যাগে যে জিনিস নেয় 7 কেজি, আগে কিন্তু বিমানে হ্যান্ডব্যাগে 10 কেজি জিনিস নেওয়া যায়, তো এখন 10 কেজি জিনিস নেওয়া যায় না, এখন নেওয়া যায় 7 কেজি, কমাই দিছে 3 কেজি, কারণ বিমানের লোড হয়ে যায় বেশি, মানে জিনিসপত্র বেশি হয়ে যায়। তো 7 কেজি নেওয়া যায়। ওইখানে আর কি ব্যাগের একটা মাপ আছে, 20 সিএম, মানে 20 সিএম ব্যাগের মধ্যে আপনি 7 থেকে 8-9 কেজি নেওয়া যায়, সমস্যা নাই। তো ব্যাগের সাইজ ছোট হতে হবে, ঠিক আছে, কারণ বিমানের যে কেবিন আছে ওইখানে ব্যাগটা জায়গা হতে হবে। ওই কেবিনের থেকে যদি বড় ব্যাগ হয় তাহলে তো ওই বিমানের ব্যাগটা আপনি রাখবেন কিভাবে? তো ব্যাগের 20 সিএম ব্যাগের মধ্যে আপনি এখন 7 কেজি রুলস আছে, 2-1 কেজি বেশি হইলেও সমস্যা নাই। এর আগে আমি 12 কেজি নিয়েছিলাম, তাও কিছু বলে নাই, কারণ ব্যাগের সাইজ ছোট ছিল যে, কিন্তু ভিতরে অনেক বেশি স্পেস ছিল। তারপরে যাই হোক, পরে লাস্টে সে আমাকে বলতেছে তার ভাইটাকে ফোন করে বলছে, পরে সে ওইভাবে টিকিট মানে কনফার্ম করছে। পরে আমাকে আবার মেসেজ করছে যে টিকিট কনফার্ম হয়ে গেছে, তুই 40 কেজি জিনিস নিতে পারবি, আর হ্যান্ডব্যাগ 7 কেজি, টোটাল 47 কেজি নিতে পারবি। এবার হইব? আমি তো হ্যাঁ এবার হইব, কারণ আমি আমার জিনিস মাপছি, আমার জিনিস হচ্ছে 33 কেজি জিনিস হয়েছিল, আর 33 কেজি জিনিস সেখানে আমি 40 কেজি বলছি, তাহলে আর 7 কেজি আমি বেশি বলছি, কেননা আমি যেই দিয়ে মাপছি ওইটা মাপা একটু 2-3 কেজি হয়তো এদিক সেদিক হইতেও পারে, যেহেতু এটা ছোটই আর বিমানেরই তো অনেক বড় থাকে, ওইটা বড় ব্যাগগুলা মাপে একদম পরিপূর্ণভাবে মাপা হয়, তাই এই জন্য আমি কিছু হাতে রেখা বলছি। আর হ্যান্ডব্যাগ যে 7 কেজি ওইটা আমি গোনায় ধরি নাই, কেননা আমি চকলেট কিনবো, ওই 7 কেজি চকলেট আমি হ্যান্ডব্যাগে নিব, এর জন্য ওইখানে আমি কোনো কিছুই ধরি নাই। যাই হোক, পরে বলছে, পরে বাসায় আসছে আমার কফিল, আসার পরে আমাকে ডাক দিয়ে বলতেছে যে মানে তখন বাজে রাত 9:30, ম্যাডামকে আইসা ম্যাডামকে বলছে এরকম ওরে আমাকে বলার জন্য। পরে ম্যাডাম বলছে, ম্যাডাম এবার এত কথা বুঝে না, পরে বলতেছে যে আমি বলতে পারবো না, মানে হ্যারে বলতেছে আমাকে বুঝায়। পরে আমাকে 9:30 বাজে রাত ডাকছে, ডাকার পরে আমি গেলাম। পরে বলতেছে যে টিকিট কাইটা ফেলছি, ছবি দিছি ম্যাডামের ফোনে,
তো ওখান থেকে ম্যাডাম ছবি দিলে দেখিস, পরে সব কিছু আমাকে বুঝায় বলে দিল। যাই হোক, আমার টিকিট আলহামদুলিল্লাহ কনফার্ম হয়ে গেছে। এখন কবে যাচ্ছি কি এগুলো আমি আপনাদেরকে জানাই। অনেকেই জানার জন্য আগ্রহ করতেছিলেন যে আপনি কবে যাবেন, অনেক দিন ধরে শুনতেছি দেশে যাচ্ছেন, কিন্তু এখনো যাচ্ছেন না, কবে যাচ্ছেন? আসলে আমরা যেহেতু ব্লগার, সেহেতু আগের থেকে জানানো হয়ে যায়, কেননা কেনাকাটা করি দেশের জন্য, সেই ক্ষেত্রে ব্লগ আপলোড দিলে আগের থেকে বলা হয়ে যায়। যদি এই জিনিসটা না থাকতো তাহলে হয়তো এত আগের থেকে জানাইতাম না যে বাংলাদেশে যাচ্ছি। তো যাই হোক, আমি অবশেষে টিকিট কনফার্ম হয়ে গেছে। আমি যাচ্ছি হচ্ছে মানে 13 তারিখ শনিবারে পরে। এই 13 তারিখ মানে সকাল 8:25-এ আমার ফ্লাইট এখান থেকে, ওমান থেকে আমার সকাল 8:25-এ ফ্লাইট হবে। আমি বাংলাদেশে নামবো হচ্ছে দুপুর 3:10-এ। 4 ঘন্টা 45 মিনিটের জার্নি আমার হবে, ওখানে লেখা আছে, ঠিক আছে? তো ওইটা একটা ছবি দিয়েছে আর কি, টিকিট যে কনফার্ম করছে। এখন যে টিকিটের যে বড় কাগজ ওইটা এখনো আনে নাই, আনলে হয়তো হাতে দিলে মানে ডিটেলসে সব দেখতে পারবো ওখান থেকে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ অবশেষে আমি ডেটটা এখন জানতে পারলাম যে কবে আমি যাচ্ছি। এখন শিওর হলাম যে এই তারিখে আমি যাচ্ছি। আমি শনিবারে ফজরের টাইমে আমরা বাসার থেকে বের হব। আমার কফিলে তো আমাকে নিয়ে যাবে, তো ফজরের টাইমে এখান থেকে বের হব। বের হইলে ওই 3 ঘন্টা আগে যেহেতু উপস্থিত থাকতে হয় এয়ারপোর্টে, তো ওইখান থেকে আমার জিনিসপত্র বুকিংয়ে দিয়ে দিবে। আমার কফিল আমার সাথেই থাকবে, বুকিংয়ে জিনিসপত্র দিয়ে সে আমাকে একদম ভিতরে পৌঁছায় দিবে, যেখানে আমি একবার ঢুকলে আর বের হইতে যাতে না পারি এমন জায়গায় পৌঁছায় দিবে। তো ওই পর্যন্ত সে আমার সাথে থাকবে, তারপরে সে চলে যাবে। আমার মতো আমি ভিতরে যে কাজকর্ম রুলস আছে এগুলো আমি করব। তো 13 তারিখে সকাল 8:25-এ আমি এখান থেকে বিমানে উঠবো, বিমান ছাড়বে আর কি। আর বাংলাদেশে আমি দুপুর 3:10-এ আমি নামবো। তো সবাই দোয়া করবেন আমার জন্য, আমি যেন সুস্থভাবে দেশে যেতে পারি। আর 1 সপ্তাহ আছে, আজকে বৃহস্পতিবার, আর বেশি সময় নাই। আর আমার কফিলের প্রত্যেক জায়গায় তার পরিচিত লোক আছে, যেমন এয়ারপোর্টেও তার বন্ধু চাকরি করে। গতবার যখন আমি বাংলাদেশ থেকে আসছি, এয়ারপোর্টে আমার অনেক দেরি হয়েছিল, ভিতরে দেরি হওয়ার পরে আমার কফিলে তো আমার জন্য অপেক্ষা করতেছে। সে এয়ারপোর্টের ভিতর থেকে কফি কিনেও খাইছে, তারপর আমি বের হই না, কারণ আমাদের বিমান ল্যান্ড করতে একটু সময় নিছিল। পরে সে তার বন্ধুকে ফোন করে বলছে যে আমার নাম বইলা দিছে, যে আমার বাসার লোক দেশে গেছে, ও আসছে, দেখতো আসে না কেন। পরে সে দেখি আমার নাম মাইকে অ্যানাউন্স করতেছে, ঠিক আছে? বিমানের যে আমি তখন পুলিশ কাউন্টারে, বিমানের এয়ারপোর্টের ভিতরে, ওমানের এয়ারপোর্টের ভিতরে সবাই তো পুলিশে চাকরি করে, বাংলাদেশেও। তো আমি পাসপোর্ট দেখাচ্ছি, তো ওইখানে দেখি মাইকে আমার নাম অ্যানাউন্স করতেছে, ঠিক আছে? মানে আমার মানে খুঁজতেছে আমাকে। তো যাই হোক, ওই পুলিশের হাতে যেহেতু আমার পাসপোর্ট ছিল, উনি আমার নাম দেখছে। পরে উনি বলতেছে যে এটা কি আমি, আমার নাম বলতেছে। আমি বলছি হ্যাঁ। পরে বলতেছে আচ্ছা আচ্ছা তাড়াতাড়ি যাইতে। পরে উনি আমার পাসপোর্ট দেখে তাড়াতাড়ি আমাকে ছেড়ে দিয়েছে। পরে গেছি, পরে শেষে আমার কফিলে দেখি তার ওই যে বন্ধু চাকরি করে এয়ারপোর্টের ভিতরে, যে আমার মাইক আর কি নাম মাইক দিয়ে অ্যানাউন্স করছে, সে দাঁড়ায় আছে তার সাথে। পরে আমি সালাম দিলাম। পরে বলতেছি কি যে উনি আমাকে দেখে মাশাআল্লাহ বলছে। সত্যি কথা বলি, কফিলের বন্ধু যিনি চাকরি করে এয়ারপোর্টে, উনি আমাকে দেখে মাশাআল্লাহ বলছে। পরে আমার কফিলে জিজ্ঞেস করে যে এটা কি তোর বাসায় কাজ করে? কয় কি হ্যাঁ। মানে ওনার বিশ্বাস হইতেছিল না যে আমি এখানে কাজ করি। যাই হোক, আমি পরিপাটি ছিলাম, বুঝতে পারতেছিল না, মানে ওনার বিশ্বাস হচ্ছে না। উনি ভাবছে যে আমি ওনার রিলেটিভ কেউ কিনা। পরে যাই হোক, তারপরে আসলাম। তো অনেক কথা আপনাদের সাথে শেয়ার করলাম এই ভিডিওর মাধ্যমে।
এই এক টপিক নিয়ে তো 3টা ভিডিও বানাইলাম। এই নিয়ে আপুরা কেউ বোরিং হয়েন না, কেননা আমি আমার সবকিছু খবর আপনাদের সাথে শেয়ার করি, এই জন্য এই কথাগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। আমি যখন ট্রানজিট বিমানে জন্য বলছিলাম যে হ্যাঁ ট্রানজিট বিমানে দেন, আসলে ওই বিমান অনেক কষ্ট। অনেক আপুরা আমাকে কমেন্ট করছেন, বেশিরভাগ আপুরাই বলছেন যে আপু এরকম ভাবে আইসো না, কারণ তুমি একটা মেয়ে মানুষ, ব্লগটাই সব কিছু না, নিজেরও একটা রিল্যাক্সের দরকার আছে। আবার কিছু আপুরা বলছেন যে ওইভাবে আসো, তোমার একটা ব্লগ হবে সুন্দর। তো এক একজনের মতামত এক এক রকম, কিন্তু আমি যেহেতু ট্রানজিট বিমানে আসছিলাম, আমি জানি আসলে ওই বিমানে অনেক জার্নিতে অনেক কষ্ট। বসে থাকতে থাকতে মনে করেন হাত পাও লেগে যায় অপেক্ষা করতে করতে। অপেক্ষা জিনিসটা কিন্তু খুব খারাপ, অপেক্ষা করা 2-3 ঘন্টা অপেক্ষা করা আসলে খুবই কষ্টকর। জার্নিটা বেশি হয়ে যায়, অসুস্থও লাগে। আর এখান থেকে আমি চলে যাব 4 ঘন্টা 45 মিনিটের আমার জার্নি, গায়ে লাগবে না, খুব সহজে বাংলাদেশে পৌঁছায় যাব, তাই না? তো এটাই, এর জন্য আমি ট্রানজিট বিমানের কথা বইলা আমি মনে করেন যে অনেক টেনশন করতেছিলাম, যে আল্লাহ ট্রানজিট বিমানে কেল লেগে কইলাম, এখন গিয়ে আবার না করবো নাকি, জিনিস খাল্লি বাল্লি কিনছি, জিনিস থুয়া যায় আলমারিতে, কিচ্ছু হইব না। বাংলাদেশ থেকে ঘুরে এসে প্রয়োজনে এগুলো আবার কুরিয়ার করে পাঠাই দিমুনি, মানে এরকম অনেক কিছু ভাবছি। আবার কই যে না, যাইতাছি যখন একবারেই যাই, ট্রানজিটেই যামু, জিনিসগুলো নিয়ে যাই, ফ্যামিলি সবাই দেখলে খুশি হবে, মানে এরকম অনেক কিছুই ভাবছি। আমার আমার জিনিসগুলা মানে ভারী জিনিসগুলা কি জানেন, ওই যে মশলাগুলা কিনছি না, ওগুলাই ভারী, কিশমিশ, তারপরে ওই যে মশলা, এগুলো একটু ভারী। তাছাড়া বাকি জিনিসগুলো অত বেশি ভার না, হালকা হালকা জিনিস, তো অত বেশি না, কিন্তু ওই যে মশলাগুলা যে ভারী, এর জন্যই ভারী হয়ে গেছে বেশি। তবে যাই হোক, এখন হয়েছে 40 কেজি জিনিস, এখন আমি একদম সুন্দরভাবে নিতে পারবো। আমি রাতের বেলা জিনিসগুলো আবারও বের করে সুন্দর মতো গুছাবো, যেহেতু সময় বেশি নাই। তো এই তো যাই হোক, আমার মাথা থেকে দুশ্চিন্তা দূর হয়েছে, এখন রিল্যাক্স ফিল করতেছি। চকলেট কিনতে হবে, কিনবো আর কয়েকদিন পরে। এত আগে কিনলে, এখানে যে গরম, মানুষ শুদ্ধা সিদ্ধ হয়ে যায় জানেন এই গরমে। আর বাংলাদেশেও নাকি প্রচুর গরম, আমার মা বলে, আবার অনেক আপুরা এসে কমেন্ট করে। তো জানি না এই এক গরম থেকে আরেক গরমে গিয়া পড়বো, কি করব না করব। এখানে তো এসি আছে, এসি ছাড়া বসে থাকতে পারে, আর দেশে তো আর এসি নাই, কি করব জানি না। যাই হোক, অনেক কথাই আপনাদের সাথে শেয়ার করলাম। এখন শুধু অপেক্ষা। সবাই ভালো থাকবেন, আর কথার মাঝে ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো আজকের ভিডিও এখানে শেষ করতেছি। আল্লাহ হাফেজ, দেখা হবে নেক্সট ভিডিওতে। আর সবাই অপেক্ষা করবেন, আমার সাথে সাথে আপনাদেরকেও নিয়ে আমি বাংলাদেশে যাব, যারা যারা প্রবাসে আছেন। আর দেশে গিয়ে ইনশাআল্লাহ সুন্দর সুন্দর ব্লগ দিব ইনশাআল্লাহ, সবাই অপেক্ষা করেন।